আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ বিডি থেকে তোমাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমাদের লার্নিং ভিউ বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা ক্লাস 7-এর নতুন একটি লেকচার নিয়ে এসেছি, তা হচ্ছে ক্লাস 7-এর সোশ্যাল সায়েন্স বইয়ের দ্বিতীয় ক্লাস। আজকে এটা ইতিমধ্যে আমরা এই পর্যন্ত সম্পূর্ণ করেছি। তাহলে চলো আজকে আমরা আমাদের ডিজায়ার টপিক শুরু করি। আজকে আমরা পড়া শুরু করবো সমভূমি বা সমতল ভূমি থেকে। সমভূমি বলতে কী বোঝায় বলো তো? যে ভূমিটা সমতল, তাই না? হ্যাঁ, বাট অল্প উঁচু নিচু হতে পারে, বাট এটা যেন পাহাড় পর্বতের মতো উঁচু নিচু না হয়, এটাকে বলা হচ্ছে। যেমন দেখো, সুবিস্তৃত অর্থ হচ্ছে অনেক বড়। সুবিস্তৃত মৃদু ঢালযুক্ত সমতল ভূমি ভূভাগকে বলা হয় সমভূমি বা সমতল ভূমি। আই হোপ তোমরা বুঝতে পারছো। সুবিস্তৃত অর্থ হচ্ছে অনেক বড়, মৃদু ঢাল মানে অল্প ঢাল থাকবে, সমতল ভূমিকে বলা হবে সমভূমি বা সমতল ভূমি। মোট স্থলভাগ, স্থলভাগ বলতে কি বোঝায়? যেখানে পানি নাই, এটা স্থলভাগ। ওকে, মাটি আছে। তো মোট স্থলভাগের 53% হলো সমভূমি। স্থলভাগের সমভূমি আবার 53%, বাকিগুলো কি বলতো? উঁচু নিচু থাকতে পারে, বেশি পাহাড় পর্বত থাকতে পারে, এগুলো বলা হচ্ছে। তো সমভূমিতে কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থা, শিল্প বাণিজ্য প্রভৃতির সবচেয়ে উপযোগী পরিবেশ গড়ে ওঠে বলে সমভূমিতেই সবচেয়ে বেশি লোক বাস করে। তাই না? পাহাড়ে কি মানুষ বাস করে বেশি? না। কোথায় বাস করে? সমভূমিতে বাস করে। আমরা নেক্সটে যাচ্ছি। একটা ম্যাপ এখানে দেওয়া আছে, দেখো তো কি বলছে। হরপ্পা সভ্যতার, আমরা আগের লেকচারে পড়ছিলাম এটা, বিভিন্ন নগর কেন্দ্র ও বসতি বিশাল একটি এলাকা জুড়ে গড়ে উঠেছিল। সিন্ধু নদী অববাহিকা ছাড়াও ঘাগরা হাকরা নামের আরেকটি নদীর অববাহিকা জুড়ে বর্তমান ভারতের উত্তর পশ্চিমাংশ আর পাকিস্তানের পূর্বাংশ মিলে যে অঞ্চল, সেখানে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। তাহলে এই সভ্যতা কোনটা? হরপ্পা সভ্যতা। হরপ্পা এই সভ্যতার বিকাশ হয়েছিল কোথায় বলো তো? শুধুমাত্র সিন্ধু নদী অববাহিকা না, এছাড়াও ঘাগরা ও হাকরা নামের আরেকটি নদী ছিল। নামগুলো মনে রাখবা, ঠিক আছে? তোমাদের হোম টাস্ক কিন্তু এগুলো, তোমরা এগুলো লিখবা, লিখে আমাকে দেখাবা। কি দেখো তো, এছাড়াও ঘাগরা ও হাকরা নামের আরেকটি নদী, এই নদীর অববাহিকা জুড়ে বর্তমান ভারতের উত্তর পশ্চিমাংশ আর পাকিস্তানের পূর্বাংশ। তাহলে ভারতের বর্তমান যে ভারত, তার হচ্ছে উত্তর পশ্চিমাংশ আর পাকিস্তানের পূর্বাংশ মানে পূর্ব দিকে, এই অঞ্চল মিলে হচ্ছে এই সভ্যতার মূলত বিকাশ ঘটেছিল। আফগানিস্তানেও এই সভ্যতার কেন্দ্রের উপস্থিতি ছিল, যেহেতু আফগানিস্তান পাশেই, পাকিস্তানের পাশেই, তাই না? এই মানচিত্রে ওই অঞ্চলের হরপ্পা সভ্যতার প্রধান নগর কেন্দ্রগুলো আর প্রথম দিকের কৃষিভিত্তিক বসতিগুলো দেখানো হয়েছে। এই যে এটাকে দেখানো হয়েছে, ঠিক আছে? যেমন দেখো, এটা সিন্ধু নদী, এই যে সিন্ধু নদ, দেখো একটু খেয়াল করো, আমি একটু জুম করে দিব। এই দেখো সিন্ধু নদ হচ্ছে এটা, সিন্ধু এটা। তো এর চারপাশে দেখো যে এলাকাগুলো আছে, এগুলো মূলত ওই সভ্যতার যে নগরগুলো সেগুলো বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন জায়গা আছে। হ্যাঁ, এর পাকিস্তানের কিন্তু এখানে দেখো লাহোর, হ্যাঁ, এটা পাকিস্তানের অংশ। সিন্ধু নদী কিন্তু অনেক বড়, এই সিন্ধু নদী এখানে আছে, দেখছো? তো এই নদী ঘিরে যে সভ্যতাগুলো গড়ে উঠছিল সেটা হচ্ছে আমরা হরপ্পা সভ্যতা বলে অভিহিত করি, হরপ্পা সভ্যতা। ক্লিয়ার? আর এদিকে অবশ্যই আফগানিস্তানের কিছু অংশ ছিল আর ভারতের অংশ ছিল উত্তর পশ্চিমাংশের, তাই না? হ্যাঁ, তো আশা করি তোমরা পারবা, এটা সমস্যা নেই, বুঝতে পারবা। আর গঙ্গা নদী কিন্তু এখানে আছে, দেখছো? গঙ্গা নদীটা কিন্তু অনেক বড়। তা যমুনা নদী কিন্তু আছে এখানে, এদিকে। ওকে, একবার দেখবা তোমরা, এটা একবার দেখবা। এই অংশটা হচ্ছে পাকিস্তানের অংশ, এদিকটা হচ্ছে মূলত ভারতের অংশ। ওকে, যেমন দেখো যে ইসলামাবাদ বোঝা যাচ্ছে পাকিস্তানের অংশ, এটা কাবুল, এদিকটা হচ্ছে তোমার আফগানিস্তানের অংশ। আফগানিস্তান হচ্ছে এদিকে, হ্যাঁ, এদিকে ছিল একটু। এই বেলুচিস্তান এটা পাকিস্তানের অংশ, আর এইদিকে হচ্ছে তোমার ইন্ডিয়ার অংশ। ওকে, ইন্ডিয়ার অংশ এদিকে। তো ওকে, তো আমরা আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে দেখো, সবুজ যেটা এরকম সবুজ দিয়ে এরকম যেটা আছে একটু ত্রিভুজ আকৃতির প্রাক হরপ্পীয় প্রত্নস্থানসমূহ, প্রাক মানে পূর্বে বা প্রাথমিক বলা যায়। তো ওই সময়ের প্রত্নস্থানসমূহকে এইটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এই যে এই জায়গায় আছে, এইগুলো কোন জায়গায় আছে? তোমার হরপ্পীয় সভ্যতার কিছু প্রত্নস্থান রয়েছে, এই যে এই সব জায়গায়, এই যে এইগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, সবুজ কালি দিয়ে ত্রিভুজ আকৃতি, দেন গোল দিয়ে কমলা আকৃতি, সেটা পরিণত হরপ্পীয় সভ্যতার প্রত্নস্থান সহ পরিণত সভ্যতা যখন হয়েছে, মানে সভ্যতা যখন একটু পরিণত হয়ে গেছে। যেমন মনে করো সভ্যতাটা নগরগুলো একটু পরিপূর্ণ হয়েছে, উন্নত হয়েছে, তারপরে হাট বাজার এগুলো উন্নত হয়েছে, এটাকে বলা হচ্ছে এই গোল দিয়ে কমলা কালার। যেমন দেখো যে এই স্থানগুলো, এখানে যে স্থানগুলো আছে। তারপরে
হরপ্পা পরবর্তীকালের যে বিষয়গুলো আসবে, হ্যাঁ, হরপ্পা পরবর্তী সভ্যতার পরবর্তী মানে পরে যে কাজগুলো হয়েছে, হ্যাঁ, সে তা বোঝাচ্ছে, বা যে স্থানগুলো বা প্রত্যয় স্থান সেগুলো হচ্ছে এরকম চারকোনা, মানে বর্গের বলতে পারো, স্কোয়ার বলতে পারো, হ্যাঁ, এরকম দেওয়া হয়েছে, বাট নীলকালি। এই যে এটা একটা, এই যে একটা, হ্যাঁ, এইগুলা, এই যে একটা, এই যে একটা, এগুলো সব কিন্তু হরপ্পা সভ্যতার কথা বলা হচ্ছে, বাট এটা হচ্ছে পরে। আধুনিক শহর মানে হরপ্পা সভ্যতা থেকে আবার বেশি আধুনিক হয়ে গেছে, ওই সভ্যতা যখন কী হয়েছে আরও বেশি উন্নত হয়ে গেছে সেটা বলা হচ্ছে। যেমন চারকোনা স্কোয়ার বাট মাঝখানে সাদা, এরকম দেখো, এই যে একটা দেখো, যেমন নাম কি, এটা করাচি, তাই না? এটা কিন্তু উন্নত, তাই না? হ্যাঁ, উন্নত। আহমেদাবাদ দেখো, এটা কিন্তু উন্নত। ওকে, তারপরে তোমার দেখবে দেখো কেত্তা, এটা কিন্তু উন্নত। দিল্লি, এটা কিন্তু উন্নত, আধুনিক, তাই না? এরকম কিন্তু আমরা দেখলে বুঝতে পারি কোনটা আধুনিক। লাহোর আধুনিক, ইসলামাবাদ আধুনিক, এগুলো আগে। কাবুল, এই দেখছো আফগানিস্তানের যে রাজধানী কাবুল, এটা কিন্তু আধুনিক। সো এইগুলা হচ্ছে আগে তোমার, এগুলো হচ্ছে আধুনিক শহর হয়ে গেছে। হ্যাঁ, আগে ছিল আধুনিক শহর ছিল না, কিন্তু উন্নত হচ্ছিল, হতে হতে আধুনিক শহর হয়ে গেলে সেটা হচ্ছে এইভাবে আমরা প্রকাশ করছি। দেন এটা দ্বারা কী বোঝাচ্ছে? প্লাবন সমভূমি, এটা দ্বারা কি? পাহাড়, এটা দ্বারা রান বোঝায়। তো এগুলো তোমরা একটু জাস্ট দেখে নিবা, আর কিছু লাগবে না, ম্যাপটা জাস্ট একটু দেখলেই তোমরা মজা পাবা আর কি, ভালো লাগবে। ওকে, সভ্যতা মনে হবে তুমি সভ্যতার মাঝে হারাই গেছো এরকম। তো আমরা নিচে আসি একটু, কি বলছে? হরপ্পা সভ্যতার সঙ্গে সমসাময়িক নীল নদের অববাহিকায় বিকশিত মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায় মেসোপটেমীয় সভ্যতা, চীনের হুয়াং হো নদীর অববাহিকার সভ্যতার দূরত্ব ও বিস্তার বোঝার জন্য মানচিত্র, মানে বিস্তার বোঝাচ্ছে এখানে। যেমন দেখো চৈনিক সভ্যতা, এই চৈনিক মানে চীন, হ্যাঁ, চীনের যে সভ্যতা এটা ছিল এখানে। আর এখানে কি ছিল? হরপ্পা সভ্যতা, সিন্ধু, এটা ছিল এখানে হরপ্পা সভ্যতা। এখানে মেসোপটেমীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা, এটা নদী ছিল। তো সভ্যতাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নদীর অববাহিকায় হয়েছে, একটু খেয়াল রাখবা। সভ্যতাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন নদীকে কেন্দ্র করে হয়েছে। মিশরীয় সভ্যতা নীল নদ, এটা কিন্তু আমরা অনেকেই জানি। মিশরীয় সভ্যতা কিন্তু নীল নদের অববাহিকায় হয়েছে। আর এই যে হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর অববাহিকায় হয়েছে। আর চৈনিক সভ্যতা মানে চীন, তাদের হয়েছে হোয়াংহো আর ইয়াংসি অববাহিকা। আর মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা, একটু খেয়াল রাখতে হবে জাস্ট। আর দূরত্ব হচ্ছে, এটা থেকে এটা দূরত্ব দেখাচ্ছে, দেখো এখান থেকে এটা দূরত্ব এরকম, এটা থেকে এই সভ্যতার দূরত্ব কতটুকু, এই সভ্যতা থেকে এই সভ্যতার দূরত্ব কতটুকু, এটা দেখবে একটু। কিন্তু কেবল চাষাবাদ করে ফলানো ফসলের উদ্ধৃত অংশ দিয়ে বড় বড় নগর বা শহর তৈরি করা হয়নি, মানে শুধুমাত্র চাষাবাদ করে কিন্তু এগুলো হয় নাই। অভ্যন্তরীণ মানে যে স্থানগুলো উন্নত হয়েছে, যেমন দেখো হরপ্পা সভ্যতার কিছু আছে কি অনেক আগে প্রাক, তারপরে আস্তে আস্তে কি পরিণত হয়েছে, দেন আস্তে আস্তে কি আধুনিক হয়েছে, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র চাষাবাদ করে হয় নাই, আমরা যেটা অনেকে যেটা মনে করে সেরকম কিন্তু না। কি হয়েছে? অভ্যন্তরীণ বা বহির্দেশীয় স্থল বা সামুদ্রিক বাণিজ্য, শিল্প উৎপাদন সহ আরও নানা ধরনের অর্থনৈতিক কাজ এই সভ্যতা বিকাশে ভূমিকা রেখেছিল। মানে আমরা যেরকম এখন আধুনিক যুগে সব বাণিজ্য ব্যবসা করি, ওরাও কিন্তু তখন করতো, এভাবেই কিন্তু ওই সভ্যতাগুলো উন্নত হয়েছে। এই সভ্যতার বিভিন্ন বসতির বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত হওয়ার পরিস্থিতি ও কারণ তৈরি করেছিল। 2 দেখো, আগেও আমরা জেনেছি যে মানুষ ও মানব সমাজের অবস্থা বিভিন্ন স্থান ও কালে বিভিন্ন হয়। যখন ভারত উপমহাদেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাংশে হরপ্পা সভ্যতার নগর মানুষ সমাজ জীবন বিরাজ করছে, তখনই ভারত উপমহাদেশের উত্তরে, দক্ষিণে এবং পূর্ব দিকে মানুষজন ভিন্ন ধরনের জীবনযাপন করেছে, ভিন্ন সমাজ ও আচরণ অনুসরণ করেছে, অন্য উৎপাদন পদ্ধতিতে অভ্যস্ত ছিলেন। মানে কি বলছে বলতো, যে এখানে মানব বা মানুষ যে সমাজের অবস্থা, হ্যাঁ, কাল, এটা কিন্তু ভিন্ন হয়। যেমন আজকে আমরা যেভাবে আচরণ করতেছি, আমাদের যে সমাজ রয়েছে এখন, সমাজ ব্যবস্থা, দেখা যাবে 100 বছর পর কিন্তু এটা চেঞ্জ হবে, এটা কিন্তু প্রবাহমান বা গতিশীল, তাই বলা হচ্ছে যে এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। যেমন দেখো পূর্ব দিকে, তখনই ভারত উপমহাদেশের উত্তরে, দক্ষিণে, পূর্ব দিকে মানুষজন অন্যান্য অঞ্চলের থেকে ভিন্ন ধরনের জীবনযাপন করেছে। যেমন দেখো পশ্চিম ভারতের উপমহাদেশেরই উত্তর পশ্চিমাংশে যেরকম আচরণ ছিল, তখন ওই সময়ে ওই উত্তর দক্ষিণে আর পূর্ব দিকে কিন্তু ভিন্ন জীবনযাপনের ব্যবস্থা ছিল, এটা বলা হচ্ছে। তার মানে কি, এটা কিন্তু চেঞ্জ হয়, ভিন্ন সমাজ ও আচরণ তারা অনুসরণ করত। অন্য উৎপাদন পদ্ধতি মানে কি, যে পদ্ধতিতে চাষাবাদ করা হবে বা ফসল উৎপাদন করা হবে, এরকম বোঝায়। কোথাও তখন নব্য প্রস্তরযুগীয়, কোথাও তাম্র প্রস্তরযুগীয়, কোথাও তখন মিশ্র উৎপাদন পদ্ধতি, সামাজিক গঠন আর বসতির ধরন বিরাজমান ছিল। এগুলো একটা যুগ বলা হয়, নব্য প্রস্তর যুগ, হ্যাঁ, তাম্রপ্রস্তর যুগ। ওই যুগে কোনটা বেশি ছিল ওই অনুযায়ী বলা হয় নব্যপ্রস্তর যুগ। তাম্র, হ্যাঁ, তামা এখানে প্রধান ছিল, তাম্রপ্রস্তর যুগ।
ঠিক আছে, কোথাও ছিল মিশ্র উৎপাদন পদ্ধতি, মানে দুইটা একসাথে করে উৎপাদন করা হয়তো। তো এরকমভাবে যেমন এখন হচ্ছে আধুনিক যুগ, তাই না? তো এখন আমাদের যে বিষয়গুলো থাকে এগুলো দেখা যাবে 100 বছর পর চেঞ্জও হতে পারে। তো এটা হচ্ছে চেঞ্জেবল। মানুষের সম্পর্কও ছিল ভিন্ন। মানুষ তখন সেসব স্থানে নগর তৈরি করেনি, গ্রাম ছিল, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বসতি ছিল। এক এক স্থানের পরিবেশ, ভূপ্রকৃতি, খাদ্য উৎসের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে গ্রাম বা বসতিগুলো ঘরবাড়ি, গবাদি পশু রাখার স্থান, কৃষিজমি বা প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার জায়গা নির্ধারিত হতো। তো এখানে বলা হয়েছে কি যে এক একটা স্থান কিন্তু এক এক রকম ছিল। তো ওই স্থান অনুযায়ী হচ্ছে তারা বিভিন্ন ঘরবাড়ি তৈরি করতো, গবাদি পশু তৈরি করতো। তারা বুঝতো যে এখানে উপযোগী কিনা, যেখানে উপযোগী তারা সেখানে সেগুলো কী করতো, তৈরি করতো। ওকে, তাহলে মনে রেখো ভারত উপমহাদেশের উত্তর পশ্চিমাংশ কিন্তু খেয়াল রাখবা, উত্তর পশ্চিমাংশে আনুমানিক এখন থেকে 4500 থেকে 5000, মানে 4.5 থেকে 5000 বছর আগে বসতির ধরন, জীবনযাপনের ধরন, খাদ্যাভ্যাসের ধরন, ঘরবাড়ির ধরন কিন্তু একরকম ছিল। মানুষের পরিকল্পিত নগরে বসবাস করত। আবার তখন ভারতে উপমহাদেশের পূর্ব দিকে, যেমন আমাদের বর্তমান বাংলাদেশ, পূর্ব দিক মানে বাংলাদেশ, সমাজ, বসতি, উৎপাদন, অর্থনীতি আলাদা ছিল। মানে ওই যে উত্তর পশ্চিমাংশে যেরকম ছিল আচার আচরণ, আর পূর্ব দিক কিন্তু আলাদা ছিল। তার মানে কি সব জায়গায় কিন্তু সেম থাকে না আচার আচরণ, সমাজ ব্যবস্থা। এই জন্য কিন্তু প্রত্যেকটা জাতির কালচার বা সংস্কৃতি আলাদা আলাদা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমরা কি পরে যাব? আমরা এই পর্যন্ত আসি, এই পর্যন্ত পড়ি আমরা। হ্যাঁ, ইতিহাসে দেখা যায় সভ্যতার যেমন উত্থান ও বিকাশ ঘটে, তেমনি পতন বা বিলুপ্তিও এর এক অবধারিত প্রক্রিয়া। মানে উত্থান ঘটে যেমন সভ্যতার, তেমনি কী হয়, সভ্যতাটা বিলীন বা বিলুপ্ত হয়ে যেতে পারে। পৃথিবীর প্রায় প্রতিটি সভ্যতা সূচনা থেকে ধারাবাহিক বিকাশ লাভের একটি দীর্ঘ প্রক্রিয়া শেষে পতনের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায়। মানে কি, প্রায় প্রত্যেকটা সভ্যতা হচ্ছে মানে প্রথম থেকে হচ্ছে কী করে, ধারাবাহিক বিকাশ ঘটতে থাকে। এরপর ঘটতে একটা দীর্ঘ প্রক্রিয়ায় তারা কী করে, আবার এমন এক সময় আসে তারা আবার ধ্বংসও হতে পারে। মানে স্বাভাবিক। তো তোমরা একটু জাস্ট কল্পনা করো বা চিন্তা করো যে আগে এখন থেকে মনে করো 1000 বছর আগে যে সভ্যতা ছিল, সেই সভ্যতা কি এখন আছে? সে জাতি কি এখন আছে? ওরকম কিন্তু নাই, সেগুলো ভেঙে গেছে। কিন্তু এখন যারা মনে করো দেশের বিশ্বে অনেক প্রভাবশালী, তারা 100 বছর পর তাদের প্রভাব নাও থাকতে পারে, নতুন কোনো দেশ প্রভাবশালী হতে পারে। যেমন সিম্পল তুমি চিন্তা করো বাংলাদেশের কথা। বাংলাদেশে 50 বছর আগে যে কোম্পানি ছিল, সাপোজ চানাচুর কোম্পানি হতে পারে, বা চিপসের কোম্পানি হতে পারে, পানির কোম্পানি হতে পারে, সেগুলো কিন্তু এখন অনেকটাই বিলীন হয়ে, কিছু কিন্তু গেছে বিলীন হয়ে, নতুন কোম্পানি কিন্তু ভালো কোম্পানি তৈরি হচ্ছে। আবার এগুলো একসময় থাকবে না, বিষয়টা আছে এরকমই। ওকে, তো সভ্যতাও এরকম। তো এইগুলো দেখো, মানুষের কথা বললাম, যে কোম্পানির কথা বললাম। কোম্পানি তো খুব দ্রুত ওঠে, খুব দ্রুত আবার পতন হয়। আর কিন্তু সভ্যতা তো অনেক আস্তে আস্তে হয়, আবার আস্তে আস্তে বিলীন হয়। ওকে, বাট বিলীন কিন্তু একসময় হয়ে যায়। কেউ কিন্তু ক্ষমতা, মনে করো যে কোনো একটা দেশ, হ্যাঁ, সবসময় কিন্তু প্রভাব বা অনেক পাওয়ারফুল থাকে না, এটা বলা হচ্ছে। তারপর দেখো, বিশ্ব সভ্যতার ইতিহাসে মেসোপটেমীয় ও মিশরীয় সভ্যতার মতো ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে প্রাচীন সিন্ধু সভ্যতা। একটু খেয়াল রাখবে এই লাইনটা, যে বিশ্ব সভ্যতার ইতিহাসে মেসোপটেমীয় ও মিশরীয় সভ্যতার মতো ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে সিন্ধু সভ্যতা। মতো মানে কি, ওদেরও এখানে কিছু সভ্যতা গড়ে উঠছিল, তাই না? হ্যাঁ, মেসোপটেমীয় মিশরীয় একটা সভ্যতা, ওই সভ্যতার মতো ভারতেও একটা সভ্যতা গড়ে ওঠে, তা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সিন্ধু নদীর অববাহিকায় বা তীরে এটা গড়ে ওঠে। আমরা এখন সেটা নিয়ে কিন্তু মোটামুটি পড়তেছি। হরপ্পা সভ্যতা কিন্তু এটার অন্তর্ভুক্ত, এই সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত। উৎপাদিত খাদ্যশস্য এবং ভোগপণ্য যখন নিজেদের চাহিদা পূরণ করে উদ্ধৃত হতে শুরু করে, উদ্ধৃত মানে বেশি থাকা শুরু করে, উদ্ধৃত অর্থ কী বলতো, বেশি থাকা করে মানব সভ্যতা তখন নতুন একটি যুগে প্রবেশ করে। যখন দেখা গেল যে আমরা নিজেরা উৎপাদন করতেছি, আমরা নিজেরা খেয়ে আরও বেশি আছে, আমাদের যা জাতির মানুষ আছে তারা খেয়ে আরও বেশি আছে, তখন হচ্ছে নতুন আরেকটি যুগে তারা প্রবেশ করলো। নব্য প্রস্তুত যুগে মানুষ নিজের উৎপাদিত বাড়তি দ্রব্যের সঙ্গে অন্যের উৎপাদিত বাড়তি দ্রব্যের অদল বদল করতে গিয়ে বিনিময় প্রথা চালু করেছিল। বিনিময় প্রথা হলো এভাবে চালু হয়। তাহলে বলো তো, বিনিময় প্রথা কোন জায়গায় চালু হয় বা কোন যুগে চালু হয়? সেটা হচ্ছে নব্য প্রস্তুত যুগে, যে নব্য প্রস্তুত যুগে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, খেয়াল রাখবা। তারপর দেখো, আচ্ছা, এখন তাদের তো কিছু বাড়তি দ্রব্য ছিল, যেমন আমরা বর্তমান বলি আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট, ওইটা ওখানে ছিল বিনিময়ে যে প্রথা, সেটা ছিল আর কি। যেমন ওরা তো উৎপাদন করছে, করার পর ওদের তো কিছু বেশি আছে খাবার দাবার, তো ওরা কী করছে, অন্য এরকম যারা আছে খাবার দাবার বেশি আছে, তারা এক্সচেঞ্জ করতো, বিনিময় করতো,
যে আমার এটা বেশি আছে, তোমার তো ওটা বেশি আছে, তুমি আমাকে ওটা দাও, তুমি আমার থেকে এটা নাও, এরকম বিষয়টা। তো এক পর্যায়ে মানুষ ধীরে ধীরে উদ্ধৃত বা বাড়তি পণ্য বেচা কেনার প্রক্রিয়া শুরু করে। এভাবে ক্রমে নগর সভ্যতার উদ্ভব হয়। ওকে, তার মানে কি বিনিময় প্রথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করে নগর সভ্যতার উদ্ভবে। নগর সভ্যতা কিন্তু খেয়াল রাখবা, নগর সভ্যতা এটা আলাদা একটা টার্ম। সরল গ্রামীণ কৃষিভিত্তিক জীবনের বিপরীতে অপেক্ষাকৃত জটিল বহুমুখী উন্নত নগর জীবনের সূত্রপাত ঘটে তখন। দক্ষিণ এশিয়ায় এই সভ্যতার সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হরপ্পা, মহেঞ্জো দারো, চানহুদারো, সুরকোতাদা এবং কালিবঙ্গান। এই নামগুলো একটু খেয়াল রাখবা যে দক্ষিণ এশিয়া এই যে নগর সভ্যতা, এই নগর সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য যে দৃষ্টান্ত তারা হচ্ছে এইগুলা, একটু খেয়াল রাখতে হবে নামগুলো, ঠিক আছে। পৃথিবীর অন্যান্য প্রাচীন সভ্যতার মতো সিন্ধু নদের সুফলগুলোকে উপজীব্য করেই আজ থেকে 4000 থেকে 4500 থেকে 4000 বছর আগে নগর জীবনের লক্ষণযুক্ত হরপ্পা সভ্যতা যাত্রা শুরু হলেও তা পরিণত হয়ে ওঠে 3600 বছর আগে। শুরু হয়েছে অনেক আগে, লক্ষণগুলো হরপ্পা সভ্যতার যাত্রা শুরু হয় আগে, ঠিক আছে, প্রায় এত বছর আগে। বাট সভ্যতাটা পরিণত হয় মানে তোমার শিল্প সংস্কৃতি, তারপর তোমার যে খাদ্যদ্রব্য, এগুলোতে পরিণত হয় বা উন্নত হয় হচ্ছে এত বছর আগে, এটা খেয়াল রাখবা। ওকে, সো আমার মনে হচ্ছে অনেক দূর আমরা পড়ে ফেলছি, আমরা আজকে নিচে যাচ্ছি না, আমরা এরপর থেকে এইখান থেকে শুরু করবো আর কি। এই যে চলো সুন্দর নগর করি, আমরা এখান থেকে শুরু করবো। ওকে, দেখো নগর করছে এই যে, হ্যাঁ, তো আমরা এখান থেকে মূলত শুরু করবো। তো হোপফুলি তোমরা আমাদের সাথে থাকবে, ভিডিওগুলো শেয়ার করতে পারো, আশা করি তোমাদের উপকার হবে। আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেস সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।